গুড ইভিনিং সবাইকে। আজ হলো 24 আগস্ট সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যের দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম পুলিশের পরিসংখ্যান তুলে ধরে রবিবার তিনি জানালেন, 2021 সালের তুলনায় রাজ্যে প্রতি 1 লক্ষ জনসংখ্যার বিপরীতে অপরাধের হার 69% কমেছে, তদন্তের গতি বেড়েছে, বৃদ্ধি পেয়েছে অভিযোগনামা পেশ এবং দোষী সাব্যস্ত হওয়ার হারও। সেই সঙ্গে তার বার্তা, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে কোনো পরিস্থিতিতেই আপোষ করবে না সরকার। মুখ্যমন্ত্রী তুলে ধরা তথ্য অনুযায়ী 2021 সালে আসামে প্রতি 1 লক্ষ জনসংখ্যার বিপরীতে অপরাধের হার ছিল 379। 2026 সালের জুলাইয়ে তা কমে হয়েছে 116.8। এই হিসাবেই অপরাধের হার 69% কমেছে বলে দাবি করেছে রাজ্য সরকার। মামলা নথিভুক্ত হওয়ার পরিসংখ্যানেও পরিবর্তনের কথা বলা হয়েছে। 2021 সালে রাজ্যে 1,33,239টি মামলা নথিভুক্ত হয়েছিল। 2026 সালের জুলাই পর্যন্ত সেই সংখ্যা 25,014। তবে একটি ক্ষেত্রে গোটা বছরের সঙ্গে অন্য ক্ষেত্রে জুলাই পর্যন্ত হিসেবের তুলনা তুলে ধরা হয়েছে। আসাম পুলিশের দাবি, তদন্তের অপেক্ষায় থাকা মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। 2021 সালে 1,33,239টি মামলা তদন্তের অধীনে ছিল। চলতি বছরের জুলাইয়ে তা কমে হয়েছে 10,136। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী এই সময়ে তদন্ত চলা মামলার সংখ্যা কমেছে 93%। পুলিশের তদন্তে গতি আসার পাশাপাশি অভিযোগনামা বা চার্জশিট পেশের হারও বেড়েছে। 2022 সালে এই হার ছিল 34.3%। 2026 সালের জুলাইয়ে তা বেড়ে 86.55% পৌঁছেছে। অর্থাৎ 4 বছরে চার্জশিট পেশের হার প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি সরকারের। আমলযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার হারে উন্নতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2022 সালে এই হার ছিল 5.5%। 2026 সালের জুলাই পর্যন্ত তা বেড়ে হয়েছে 21.32%। শুধু জুলাই মাসেই দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল 38.10%। এখন পর্যন্ত কোনো একটি মাসে এটি সর্বোচ্চ হার বলে জানানো হয়েছে। আর এই পরিসংখ্যান সামনে রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে আসামের লড়াই ইতিবাচক ফল দিতে শুরু করেছে। আসাম পুলিশের নিরন্তর চেষ্টায় এফআইআর নথিভুক্ত করা থেকে অভিযোগনামা পেশ এবং অভিযোগনামা থেকে দোষীর শাস্তি, গোটা প্রক্রিয়ায় আগের তুলনায় শক্তিশালী ও দ্রুত হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, অপরাধের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে, কোনো পরিস্থিতিতেই আপোষ করা হবে না। তদন্তের গতি আরও বাড়ানো, বকেয়া মামলার বোঝা কমানো এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। অপরদিকে শিলংমুখী সড়কে অচলাবস্থা, চাপ বাড়ছে লামডিং হাফলং শিলচর সড়কে। বিকল্প রুটে পর্যটক ও পণ্যবাহী যানবাহনের নির্ভরতা বাড়ছে। আসাম ও মেঘালয়ের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও জোড়াবাট হয়ে শিলংমুখী প্রধান সড়কে যান চলাচলে বাধার প্রভাব এবার পড়তে শুরু করেছে ডিমা হাসাও জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থাতেও। শিলংমুখী সড়কে যানবাহন চলাচল অনেকটাই কমে যাওয়ায় পর্যটকবাহী গাড়ি, দূরপাল্লার যাত্রীবাহী যান এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী পণ্যবাহী ট্রাকের একটি বড় অংশ বিকল্প রুট হিসেবে লামডিং হাফলং শিলচর সড়কপথ ব্যবহার করছে। ফলে গুরুত্বপূর্ণ এই পাহাড়ি সড়কে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। গত 19 আগস্ট শিলংয়ে একটি ছাত্র সংগঠনের বাইক র্যালিকে কেন্দ্র করে সহিংসতা, আসামের নম্বর প্লেটযুক্ত যানবাহনে হামলা ও পরবর্তী প্রতিক্রিয়ার জেরে আসাম মেঘালয় সীমান্তের একাধিক গুরুত্বপূর্ণ প্রবেশপথে যান চলাচল ব্যাহত হয়েছে। এরপর জোড়াবাটে পরিবহন কর্মীদের অবরোধের কারণে গুয়াহাটি শিলং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়। এই পরিস্থিতিতে দক্ষিণ আসাম ও বরাক উপত্যকার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার যোগাযোগের ক্ষেত্রে লামডিং হাফলং শিলচর সড়কপথের গুরুত্ব আরও বেড়েছে। শিলংমুখী সরাসরি রুট এড়িয়ে যাওয়ায় পর্যটক, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী যান এবং পণ্যবাহী লরি এই করিডোর ব্যবহার করছে। বিশেষ করে পর্যটন মরশুমে হাফলং ও আশপাশের পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য এই সড়ক গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিলচর ও দক্ষিণ আসামের বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই সড়কের ভূমিকা রয়েছে। তেমনি ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের জন্য লামডিং হাফলং শিলচর মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অপরদিকে রাজস্থানের সরকারি স্কুলের বেহাল দশা, সিজেপির পরিদর্শন। গোয়ালগড়ে চলছে 18 পড়ুয়ার ক্লাস, ভবনহীন 611 স্কুল, জানালো সরকারি তথ্য।
রাজস্থানের জয়পুরে একটি সরকারি প্রাথমিক স্কুলের বেহাল দশা সামনে এসেছে। গোয়ালঘরের ভিতর মাটিতে বসে পড়াশোনা করতে দেখা গিয়েছে 18 জন খুদে পড়ুয়াকে। সামনে খোলা বই, অথচ নেই স্কুলের নিজস্ব ভবন। ককরোচ জনতা পার্টির স্কুল ঠিক করো কর্মসূচির মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই চিত্র প্রকাশ্যে এসেছে। ঘটনার পর তড়িঘড়ি স্কুলটি নিকটবর্তী একটি বাড়িতে স্থানান্তর করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শনিবার সকাল থেকেই ওই বাড়িতে পঠন পাঠন শুরু হয়েছে। স্কুলটি স্থানান্তরের জন্য 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার পর সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা সহ দলের অন্যান্য সদস্যদের উপর বিজেপি কর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে রাজ্য বিধানসভায় রাজস্থানের সরকার জানিয়েছে, বর্তমানে রাজ্যে 411টি সরকারি স্কুল এমনভাবে চলছে যেগুলির নিজস্ব কোনো ভবন নেই। এর মধ্যে 10টি স্কুল শুধুমাত্র মেয়েদের জন্য। রাজধানী জয়পুরেই ভবনহীন সরকারি স্কুলের সংখ্যা 38। শুধু তাই নয়, রাজ্যের 2047টি সরকারি স্কুলে শৌচাগারের ব্যবস্থা নেই এবং 1049টি স্কুলে নেই পানীয় জলের সুবিধা। জালোয়ারে একটি স্কুল ভবন ভেঙে 7 জন পড়ুয়ার মৃত্যুর পর রাজ্য জুড়ে সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষাতেই সরকারি স্কুলগুলির পরিকাঠামোর এই উদ্বেগজনক চিত্র উঠে আসে। যদিও এর দায় পূর্বতন কংগ্রেস সরকারের উপর চাপিয়েছে বর্তমান বিজেপি সরকার। বিজেপির দাবি, অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের রেখে যাওয়া পাপ সংশোধনের চেষ্টা করা হচ্ছে। তবে ক্ষমতায় আসার প্রায় 3 বছর পরেও কেন বহু সরকারি স্কুলের জন্য প্রয়োজনীয় ভবন তৈরি করা যায়নি, সেই প্রশ্নে বিজেপি সরকার নীরব। রাজস্থান সরকারের দাবি, স্কুল সংস্কারের জন্য 550 কোটি টাকা এবং নতুন স্কুল ভবন নির্মাণের জন্য আরও 450 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সরকারি স্কুলগুলির বিভিন্ন পরিকাঠামোগত ও প্রশাসনিক কাজের জন্য প্রতি বছর প্রায় 2500 কোটি টাকা বরাদ্দ করা হয়। তবে সরকারের এই দাবিকে সম্পূর্ণ খারিজ করেছেন বিরোধী দলনেতা টিকারাম জলি। তার অভিযোগ, রাজ্যের 3768টি সরকারি স্কুল ভবনকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ স্কুল হয় বন্ধ করে দিতে হয়েছে, নয়তো অন্যত্র স্থানান্তর করতে হয়েছে। তার আরও অভিযোগ, এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। রাজস্থানের সরকারি স্কুলগুলির এই পরিসংখ্যান শুধু পরিকাঠামোগত ঘাটতির চিত্রই তুলে ধরে না, বরং রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা ও সরকারের বাস্তব পদক্ষেপ নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করেছে। অপরদিকে নির্ধারিত সময়ের 10 দিন পরও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি সংসদের বাদল অধিবেশন। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বাড়ছে জল্পনা। 2 কক্ষ মুলতবি হয়ে যাওয়ার 10 দিন পরেও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি সংসদের বাদল অধিবেশন। গত 13 আগস্ট লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেলেও এখনও অধিবেশন সমাপ্তির সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে নতুন করে অধিবেশন না ডেকেই সরকার কোনো গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর রাস্তা খোলা রাখতে চাইছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সাধারণত লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যেই রাষ্ট্রপতি অধিবেশন সমাপ্তির ঘোষণা করেন। কিন্তু রবিবার সকাল পর্যন্ত বাদল অধিবেশন সমাপ্তির কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এর আগে বাজেট অধিবেশন 18 এপ্রিল শেষ হয়েছিল এবং 20 এপ্রিল আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়। সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি সংসদ আহ্বান ও অধিবেশন সমাপ্ত করেন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জল্পনা তৈরি হয়েছে মহিলা সংরক্ষণ আইন সংশোধন নিয়ে। 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার লক্ষ্যে সরকার নতুন বিল আনতে পারে বলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বাজেট অধিবেশনেও এই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে না পারায় সেই চেষ্টা সফল হয়নি। বিশেষ করে দক্ষিণ ভারতের বিরোধী দলগুলি জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস নিয়ে আপত্তি জানিয়েছিল। তাদের আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণের রাজ্যগুলির সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাত কমে যেতে পারে। এই উদ্বেগ দূর করতে কেন্দ্র একটি নতুন সূত্র নিয়ে কাজ করেছে বলে খবর। সেই সূত্র অনুযায়ী সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা আসনের সংখ্যা একযোগে 50% বাড়ানোর প্রস্তাব রয়েছে। স্বাধীনতা দিবসের পরেই সংবিধান সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা হতে পারে বলেও জোর জল্পনা ছিল। অধিবেশন এখনও আনুষ্ঠানিকভাবে শেষ না হওয়ায় সেই জল্পনা নতুন করে মাথাচাড়া দিয়েছে। কংগ্রেসও বিষয়টি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে। রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রশ্ন তুলেন,
লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার 10 দিন পরেও কেন অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হলো না? তার প্রশ্ন, আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের জন্য কি এখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংখ্যাগরিষ্ঠতার সন্ধান চলছে? রমেশ জানান, সাধারণত লোকসভা মুলতবি হওয়ার 2 থেকে 4 দিনের মধ্যেই অধিবেশন সমাপ্ত হয়। অনেক সময় একই দিনেও দুটি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অথচ এবার 10 দিন পেরিয়ে গেলেও অধিবেশন সমাপ্তির কোনো খবর নেই। তিনি আরও উল্লেখ করেন, 2015 সালে বাদল অধিবেশন মুলতবি হওয়ার পর আনুষ্ঠানিকভাবে শেষ হতে 28 দিন এবং 2021 সালে 20 দিন সময় লেগেছিল। তবে সেই সময় কোনো অশুভ পরিকল্পনা ছিল না বলেও কটাক্ষ করেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।